একজন পুরুষের ধ্বংস সেদিন থেকেই শুরু হয়, যেদিন ঘরে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও সে অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে পড়ে। যেদিন থেকে সে স্ত্রীর কাছ থেকে নিজের অনেক কিছু গোপন করতে শুরু করে, বাহিরে অন্য কারো জন্য সময় দেয়, আর ঘরে ফিরে এসে স্ত্রীর সাথে ভালোবাসার অভিনয় করে। কিন্তু মনে রাখবেন, যে স্ত্রী আপনাকে বিশ্বাস করে, তার সেই বিশ্বাস ভাঙা মানে নিজের জীবনে অশান্তি আর ধ্বংস ডেকে আনা। কারণ প্রতারণার উপর কখনো কোনো সুখের সংসার দাঁড়িয়ে থাকে না। বিবাহিত পুরুষের ধ্বংসের কারণ কিন্তু এই একটাই। আমাদের সমাজে আজ বহু বহু ঘরে দেখবেন যে এরকম অনেক মেয়েরা এরকম বিশ্বাসঘাতক স্বামীর সাথে দিনের পর দিন কিন্তু সংসার করে যাচ্ছে। কিছুই করার নেই, সন্তানদের মুখের দিকে তাকিয়ে তারা সব কিছু মানিয়ে নিচ্ছে এবং মানিয়ে নিতে তারা বাধ্য হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমি রান্না-বান্না থেকেই শুরু করেছি। আজকে সকালবেলা অফ ক্যামেরাতেই নাস্তা করে নিয়েছি। তো আজকে রান্না করব ডাল চচ্চড়ি আর সেই সাথে মুরগির গিলা, কলিজি, তারপরে কিছু মাংস, পা, এগুলো। আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা এবং আন্টিরা আমাকে ভালোবাসেন, তাদেরকে বলবো যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, তাদেরকে বলবো যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি কয়েক পিস আলু দিয়ে দিয়েছি। আচ্ছা, একজন আপু আমাকে প্রশ্ন করেছিল, আমাকে যে আপুটা প্রশ্ন করেছিল, আপুটার নাম হচ্ছে সামিউল ইসলাম। যদিও আপুর নাম এটা না, কিন্তু এটা হয়তো বা আপুর ছেলের নাম। আপু জিজ্ঞাসা করেছিল আমার এই ইলেকট্রিক চুলাতে আর কি রান্না করতে কি বেশি সময় লাগে কি না। হ্যাঁ আপু, ইলেকট্রিক চুলাতে একটু রান্না করতে কিন্তু সময়টা বেশি লাগে। তো আশা করছি আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকেন উত্তরটা পেয়ে গিয়েছেন। এখানে আমি যে মুগ ডালগুলো ভেজে রেখেছিলাম, সেই মুগ ডালগুলো গতকালকে আর উঠিয়ে নেওয়া হয় নাই। তো ভাবলাম এগুলো আমি এখন আর কি জারে করে তুলে তারপরে রেখে দেই। আমার অনেক অনেক আপুরা আমাকে দেখলাম যে কমেন্ট করেছেন, অনেকেই ঈদ করতে গ্রামের বাড়ি চলে গিয়েছেন, গ্রামে বসে আমার ভিডিওগুলো দেখছেন। তো আসলে আমার তো আর গ্রামে যাওয়া হবে না, আমার এটা ঢাকাতেই হবে। আমার অনেক ভালোবাসার আপুরা যারা গ্রামে চলে গিয়েছেন, আমি তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রাখছি। তারা সবাই ঠিকঠাক মতো আনন্দ সহকারে পরিবারের সাথে ঈদগুলো উদযাপন করে তারপর আবার যার যার স্থানে ফিরে আসেন। এখানে আমি মুগ ডালটা ভেজেই রাখলাম। কোরবানি তো চলেই আসলো, তবে এবারের ঈদটা আহামরি আমার তেমন কোনো একটা আনন্দ নাই। তো ঈদটা আসলে কি ঈদ করব, আসলে ঈদ করার মতো ওইরকম মন মানসিকতা আমার সবটাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। মনের জোরে কাজ করি, সংসারের কাজগুলো আমার কিন্তু ওইভাবে আর করতে ইচ্ছে করে না। সুখ শান্তির জন্য আহামরি অনেক অনেক কিছুর প্রয়োজন হয় না। সুখের জন্য একজন বিশ্বস্ত মানুষ, একজন ভালোবাসার মানুষেরই শুধু প্রয়োজন হয়। তো যেইখানটাতে আমি জীবনের একদম কি বলবো, যে শুরু থেকে হয়তোবা আমি এই মানুষটার কাছ থেকে বারবার ঠকে আসছি। এবার এমনভাবে আমি তার কাছ থেকে ঠকেছি বা প্রতারিত হয়েছি। এই কারণে না একদম নিজের প্রতি নিজের কেমন যেন একটা বিতৃষ্ণা চলে আসছে। সত্যি কথা বলতে, যদি মেয়ে দুটো না থাকতো, হয়তোবা আমি আমার জীবনটাকে আমি একার মতো করে চালিয়ে নিতে পারতাম। হয়তোবা এই মানুষটার থেকে আমি অনেক দূরে নিজেকে নিয়ে যেতে পারতাম। যাই হোক, আসলে চোখ মুখ বন্ধ করে সংসারটার মধ্যে রয়ে গিয়েছি। কতদিন থাকবো আমি নিজেও জানি না। ধৈর্যের বাঁধ একটা সময় ভেঙে গেলে হয়তোবা নাও থাকতে পারি। যাই হোক, আমার এই কষ্টের কথাগুলো আমি আর আমার আপুদের সাথে শেয়ার না করি। সামিউল ইসলাম 4497 আইডি থেকে আপু আরও একটা বড় কমেন্ট করেছিল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আপনার মেয়েরা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি কেমন আছি সেটা তো বলেই দিলাম। আমার মেয়েরা আলহামদুলিল্লাহ ভালো আছে। ঈদের কাজ শুরু করে দিয়েছেন। আসলে আপু আমার 3টা বাবু আছে, তাদেরকে নিয়ে খুব বেশি ব্যস্ত দিন কাটে। আসলে আপু টিভিতে পুরোটা চলে, তবে হয়তো ওই দিন ঘুমিয়ে পড়েছিলাম তাই হয়তো শুনিনি। মনে কষ্ট নিয়েন না। তবে এখন তো আমরা গ্রামে
গ্রামে হয়তো কমেন্টটা করতে পারবো না, কিন্তু ভিডিও দেখার চেষ্টা করব। আপু আসলে যে মেয়েরা সংসার মন দিয়ে করতে চায় তারা কষ্ট পায়, আর যারা সংসার মন দিয়ে করতে চায় না তারা সুখে থাকে, এই মেয়েদের জীবন। তবে আপু, আমার আইডির নাম আমার বড় ছেলের নামে রেখেছি। আমার নাম সালমা, সালমা আক্তার। আপু, মেয়েদের নিয়ে খুব ভালো থাকবেন, আর আমার 2 ছেলে 1 মেয়ে, তাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। সাথে আপু, আপনার 3টা বেবির জন্যই আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকবে। আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছেন। হেলেনা D49KWID থেকে আপু কমেন্ট করেছিল, আপু এই ধরনের হাঁড়িগুলো গরম অবস্থায় ঠান্ডা পানি দিয়ে ধুবেন না, তাহলে নষ্ট হয়ে যায়। আপু, তুমি প্রতিদিন ঘর মোছো? তো আসলে আমি গত ভিডিওতে আমি ননস্টিকের পাতিলাতে যে রান্না করেছিলাম, সেখানে আমি তরকারিটা ঢেলে তারপরে ওইভাবেই আবার হাঁড়িটা বসিয়ে দিয়ে আমি মাছের পেটিটা কিন্তু রান্না করেছিলাম। আমি জানি ননস্টিকের পাতিলাগুলো গরম অবস্থায় ধুতে হয় না, ওগুলোকে ভালো করে ঠান্ডা করে তারপর আর কি ধুতে হয়। তারপরেও হেলেনা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে অনেকগুলো মুড়ি আনা হয়েছিল, মুড়িগুলো আমি খুব ভালো করে আমি একটু চেলে নিলাম। এভাবে মুড়িগুলো একেবারে যদি চেলে রেখে দেয়া হয়, তাহলে না খাওয়ার সময় মুড়িগুলো আর আলাদা করে চেলে নিতে হয় না। মুড়ির ভিতরে কেমন যেন একটা সাদা কেমন একটা আটার মতো একটা জিনিস থাকে, ওইটা খাওয়ার সময় দেখবেন যদি ওই জিনিসটা থেকে যায় না, তাহলে কিন্তু আর ভালো লাগে না। তো যাই হোক, জালিটা যেহেতু একদম রান্নাঘরেই উঠানো অবস্থায় ছিল, চারপাশটা দেখলাম যে একটু তেল কাস্টে হয়ে গিয়েছে। আমি আমার ব্যবহারের জিনিসগুলো যখনই দেখি যে হালকা পাতলা তেল কাস্টে হয়ে যায়, তখনই আমি চেষ্টা করি ওটা ব্যবহার করার পর আমি একটু ভালো করে একদম ক্লিন করে রাখার জন্য। আসলে রান্নাঘরে কিন্তু আমাদের মেয়েদের জিনিসের কোনো কমতি নাই, 1টা 2টা বহু জিনিস। এগুলোকে আসলে একটু সময় সুযোগ নিজের সুবিধা অনুযায়ী কিন্তু পরিষ্কার করে নিতে হয়। ঈদ তো চলে আসছে। এবার ঈদের আমি আসলে কি আয়োজন করব, আমি কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। এদিক থেকে আমি এই যে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর কি করে নিব মেয়েদের জন্য। প্রতিদিন বিকেল হলে একটা বায়না থাকে যে, "মা, আমি কি খাবো, কি খাবো?" তো সে জায়গা থেকে চিন্তা করলাম আমি এর আগে কিছু পাস্তা এভাবে আর কি রান্না করার সময় সেদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছিলাম। আজকে আবার একটু ফ্রেঞ্চ ফ্রাইও রেডি করে নিচ্ছি। তো প্রতিদিন কিন্তু বিকেলে বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাতেই হয়। তো সে জায়গা থেকে আমি চেষ্টা করি আগের দিন আগামীকাল কী নাস্তা করবে সেটা আগের দিন একটু রেডি করে রাখার জন্য। সবসময় যে এই কাজগুলো আমি করতে পারি তা কিন্তু না। তো এখানে কিন্তু আমি মুরগির মাংসটা অফ ক্যামেরাতে অনেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আবার ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। তো নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে তারপর আমি নামিয়ে নিব। আমার ছোট মেয়েটাও বারবার বলতেছিল যে, "মা, এবারের ঈদটা না আসলে তেমন একটা আমাদের কাছে ভালো লাগছে না। ঈদ করি না কি করি আসলে আমরা কিন্তু বুঝে উঠতে পারি না।" তো এখানে কিন্তু আমি আলুটা ঝুড়িতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ঝরা দিয়ে রাখলাম। বাচ্চা-কাচ্চা সবাই কিন্তু আনন্দ বোঝে, আর আমার মেয়েরা কিন্তু আল্লাহর রহমতে যথেষ্ট বড় হয়েছে। তারাও কিন্তু আনন্দ জিনিসটা খুব ভালোভাবে বুঝে। তো এদিক থেকে দেখেন আমি রান্নাবান্না শেষ করে পাস্তাটা আমি 3 দিন যাবৎ আমি নরমাল ফ্রিজে এভাবে একটু সেদ্ধ করে ভালো করে ধুয়ে তারপরে আমি একটু তেল মাখিয়ে তারপরে বাটিতে করে রেখে দিয়েছিলাম। তো দেখলাম যে পাস্তাটা আবার গন্ধ হয়ে গিয়েছে কিনা। এখন তো যে পরিমাণে গরম পড়ে, তো দেখলাম যে না, পাস্তাটা গন্ধ হয়নি। তো এখান থেকে আমি অর্ধেকটা পাস্তা বিকেলের জন্য আর কি রান্না করে নিব। একটা সংসারের সুখ শান্তির জন্য ওই যে বললাম না, অনেক কিছুর প্রয়োজন হয় না। সংসারের বাবা-মা যদি দেখা যায় তাদের বন্ডিংটা ভালো লাগে বা ভালো থাকে, দুজন দুজনের প্রতি একটা বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান থাকে, সেই সংসারে আহামরি অনেক কিছুর প্রয়োজন হয় না। সে সংসারে দেখবেন আল্লাহ তাআলার তরফ থেকে এমনিই কিন্তু সুখ শান্তি অনেকটা বিরাজ করে। আল্লাহর তরফ থেকেই কিন্তু সুখ শান্তি চলে আসে। আমি যদি আমার দিক থেকে যতটাই
সঠিক থাকি। আর ঘরের বাইরের আমার ঘরের যে পার্টনার, আমার পার্টনার আর কি, তো সে যদি সারাক্ষণ মিথ্যের উপরে চলতেই থাকে, মিথ্যেটা কয়দিন বলেন? একটা না একটা সময় মিথ্যেটা ঠিকই ধরা খেয়ে যায়। তো সংসারটা আসলে এমনভাবে এখন আমার চলছে, এখন সে আমার থেকে যতটা পারে পালিয়ে থাকতে চায়। আমি দেখা যায় একটা কথা যদি ফোনে বলি, একটা কথা বলা শেষ হতে না হতেই সে ঠাস করে ফোনটা কেটে দেয়। তো আসলে সে, আমি জানি না কেন এমন করে। হয়তোবা চিন্তা করে যে আবার একটা কথা থেকে আরেকটা কথা যদি বিথি তুলে ধরে, তখন হয়তোবা সমস্যা। আসলে আমার কোনো কথার জবাবই তার কাছে নাই। এই কারণেই এই মানুষটা আমার কাছ থেকে যতটা পারে একদম নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। জীবনে এমনভাবে কোনো স্বামী বা স্ত্রীর চলা উচিত না যে একটা সময় স্ত্রী গিয়ে স্বামীর কাছে চোরের মতো থাকতে হবে। আবার স্বামীও কোনো কিছু করে স্ত্রীর কাছে ধরা খেলে তখন তার কাছে চোর হয়ে থাকতে হবে। আসলে এগুলো না, আসলে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না। নিজের সম্মানটা নিজে যদি কেউ নষ্ট করে ফেলে, সেখানে কোনো কিছুই বলার থাকে না। তো এখানে আজকের দেখতে পেলেন আমি পাস্তাটা কিভাবে রান্না করেছি। এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে, এগুলো এখন আমি গুছিয়ে রাখবো। আজকে পাস্তা রান্নাটা এত মজা হয়েছিল। এই যে দেখেন কি সুন্দর একটা কাচের জার, এটা ছিল শিলাজিৎ। এটার দাম কিন্তু ১,০০০ টাকা। এটা খেলে নাকি শরীরের অনেক অনেক এনার্জি পাওয়া যায়। তবে এটা কিন্তু আমি খাই না, জবার বাবা খায়। প্রতি মাসে আমার ঘরে এরকম ২-৩টা জিনিস আসে। এটা আসে, তারপরে লাম আসে, আকিদা আসে। এগুলো আর কি সে রাতের বেলা খেয়ে থাকে। তার নাকি সারাক্ষণই শরীর দুর্বল লাগে, শরীরে এনার্জি পায় না। এগুলো খেলে নাকি সে শরীরে প্রচুর এনার্জি পায়। তো যাই হোক, সে খায় আর আমি মাঝখান থেকে কিছু কিছু নতুন নতুন কাচের জার আর কি আমার হয়ে যায়। জারগুলো যেহেতু খুব কিউট, এগুলো আমি ফেলে দেই না। এগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরে রিসাইকেল করে যে অন্য কোনো কাজে আর কি ব্যবহার করি। যাই হোক, ফাতেমা 12 আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আমার ছেলের নাম তাহসিন আহমেদ। ওর টিফিন টাইম 11:30 থেকে 12টা পর্যন্ত। আপু আমি স্কুলে যাই না, ও একা যায়। ইনশাল্লাহ আপনার সাথে এবং জুই জবার সাথে দেখা হবে। আমিও সাভার রেডিও কলোনি থাকি। আপু আমি আপনাকে অনেক ভালোবাসি। জানেন আপু, আপনার সংসারের অশান্তি হওয়ার কথা শুনে আল্লাহর কাছে আমি মন থেকে দোয়া করি যে আল্লাহ আমার আপুর মনে শান্তি দান করুক এবং ভাইয়াকে হেদায়েত দান করুক। ভালো থেকো আমার মিষ্টি আপু। আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো আর যে যতটুকু আর কি পাস্তা ছিল সেগুলো রেখে দিয়েছি ফ্রিজে। এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখেন আমার বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। এগুলো ছিল সন্ধ্যা মালতী। বীজগুলো তুলে আবার আমি এই টবে লাগিয়ে দিব। ফাতেমা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ঈদটা পার হয়ে যাক, তারপরে আপু একদিন সময় করে গিয়ে তারপরে আপনার সাথে দেখা করব এবং বাবাটার সাথেও দেখা করে আসব। আমার মিষ্টি আপুটা আমার জন্য এত এত দোয়া করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বাগানের গাছগুলো দেখতেছিলাম, গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আসলে বাগান দেখলে আমার মনে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে। আমি কি বলবো যে এই বাগানটা আমার শখের একটা বাগান, আমার অনেক ভালোবাসার বাগান। আমার সংসারে কাজকর্ম আর এই যে বাগান, রান্নাবান্না, এগুলো দিয়ে কিন্তু আমার সারাটা দিন আমার কেটে যায়। আসলে কিভাবে যে দিনগুলো পার হয়ে যায় আমি বুঝতেই পারি না। আর মাঝে মাঝে যখন প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে যায়, তখন প্রচুর পরিমাণে আমি আমার মহান রবকে স্মরণ করি। তখন দেখা যায় আমার মহান রবই আমার প্রতি একটা শান্তি বিরাজ করে দেন। এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা কি হয়েছে আমি জানি না। সুন্দর পাতা বের হয়েছিল, আবার দেখলাম যে গাছের ডালগুলো একেবারেই শুকিয়ে গিয়েছে। তো ডালটা মরে যাওয়া দেখে আমার এত ভয় লাগছিল। এখানে একটা জবা গাছ আছে, এই নয়নতারা গাছটা না আমি আলাদা করে ফেলবো। এইটা আলাদা করে দিলে হয়তো জবা গাছটা একটু ঠিকঠাক মতো বেড়ে উঠবে আর কি। জবা গাছের মধ্যে যেহেতু নয়নতারা গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, এই কারণে মনে হয় জবা গাছটার মধ্যে একটু পুষ্টিহীনতায় আর কি ভুগছে। তো এটাকে খুব শীঘ্রই আমি আলাদা করে দিব। তো বারান্দার ভিতরে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সন্ধেবেলা দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেল।
প্রতিটা গাছে সার দিতে হবে। তো ঈদের আগে আমি চেষ্টা করব এই কাজগুলো করে নেওয়ার জন্য। এবার ঈদে আমার যেহেতু তেমন কোনো প্রিপারেশন নাই, একদম সিম্পল যেটা না করলেই নয়, সেগুলোই আরকি আমি করব। তো দেখেন আমার এখানে মানি প্লান্ট কয়েন প্লান্ট গাছগুলো একদম খুব সুন্দর লাগছিল। তো এখন সন্ধ্যাবেলা আমার জন্য আর জুঁইয়ের জন্য পাস্তা নিয়ে আছি। জবা কিন্তু ঘুমিয়ে পড়েছে। এখনও জবা ঘুম থেকে ওঠে নাই। দুপুরে আরকি খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছিল। তো যাই হোক, এখন আমি আর জুঁই পাস্তাটা খেয়ে নিচ্ছি। পাস্তা খেতে আমার আপুদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।